দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। আপনাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে এই বাংলাদেশের মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত, অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আমি মজুমদার জুয়েল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হলো। দেশ জুড়ে গর্জে ওঠা 2024-এর সে আন্দোলনের রেশ পড়েছিল প্রবাসেও। আন্দোলনে সমর্থন জানিয়ে কয়েকটি দেশে হয়েছে বিক্ষোভ পর্যন্ত। সেখান থেকে গ্রেপ্তার করে জেলেও গেছেন অনেকে। আবার রেমিটেন্স বন্ধ করে দিয়েও দেয়া হয়েছে চাপ। সেই আন্দোলনের এক বছরে কতটা অর্জন হলো আশার? 2024-এর জুলাই দেশজুড়ে কোটা সংস্কার বিরোধী আন্দোলন। এক পর্যায়ে এই আন্দোলনের ওপর নেমে আসে সরকারি বাহিনীর নির্যাতন। একে একে দেশে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ ও সরকারি দলের লোকজন। ঝরতে থাকে প্রাণ। এরই এক পর্যায়ে আসে এক দফা দাবির আন্দোলন। তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বিক্ষোভ। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গ্রেপ্তার হন প্রায় 200 জন। তাদের মধ্যে 57 জনকে বিভিন্ন দণ্ডও দেয়া হয়। অবশ্য 5ই আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধে তারা মুক্ত হন, ফিরে আসেন দেশে। অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো। এর মধ্যে তাদের আশা বা আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো, সেই প্রশ্ন এখন চারিদিকে। রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কিছু প্রবাসীকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে সংবর্ধনা, কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, এখানেই কি তবে প্রাপ্তির সমাপ্তি? ডিবিসি নিউজ ডেস্ক। এই যে বর্ষপূর্তি এবং ইত্তাকার বিষয়ে আশাপূর্ণ হলো কিনা সবকিছু নিয়ে আজকে আলোচনা করবে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পাওয়া প্রবাসী ফরিদ আহমেদ শাহিন। আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডক্টর ওয়াজেদ এ খান, এবং আছেন যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শাহিনকে দিয়ে শুরু করি। ফরিদ আহমেদ শাহিন, আপনি ভুক্তভোগী, জেলে ছিলেন, সেখান থেকে মুক্তি পেয়ে এসছেন। 1 বছর ধরে নানা দাবি করছেন ফিরে যাওয়ার জন্য, কারণ আপনার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু দুবাইতে। কোনো উদ্যোগ হয়েছে কি যেতে পারার কোনো রকম, মানে মনে হয় যেতে পারবেন আর ফিরে? ধন্যবাদ মজুমদার জুয়েল ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজ ও যারা দেখছেন নিউজ দেখছেন সবাইকে, এবং শ্রোতা ভাই এবং আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, আপনি একটু সুন্দর প্রশ্ন করছেন, আমরা যেতে পারবো কিনা। আজকে 1 বছর হয়ে গেছে, আমরা স্বাধীনতা উদযাপন করছি 5 তারিখ। আমরা ফিরে যাওয়ার জন্য 1 বছর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন দাঁড়াদাঁড়ি ঘুরেছি আমরা ফিরে যাওয়ার জন্য। আমার ব্যবসা রয়েছে, আমার মতো যারা এসেছে তাদেরও অগণিত ব্যবসা আছে, এবং যারা শ্রমিক ছিল তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে, তারা কিন্তু যাওয়ার জন্য আপ্যায়ন চেষ্টা করছে। আমরা বিভিন্নভাবে প্রবাসী মন্ত্রণালয়ে অনেকবার ঘোরাঘুরি করেছি, আমরা রাজপথে অনেকবার নেমেছি ঢাকায় আমাদের দাবিগুলো পূরণ করার জন্য। আমরা চাচ্ছি, আমরা দেশের জন্য আন্দোলন করছি, দেশের জন্য আমরা স্বাধীনতা বয়ে এনেছি, এবং আমরা জেল খেটেছি, আমরা পাওয়ার মতো কিছুই পাইনি, পেয়েছি একটি স্বাধীন পতাকা এবং স্বাধীন বাংলাদেশ। এটা বুকে নিয়ে আমরা জেলে গিয়েছি। জেল থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সহযোগিতায়, ওনার মানবতার কারণে, ওনার ফোনের কারণে আমরা সেটা আবার আমার মায়ের কোলে ফিরে এসেছি। আসার পরে আমরা চিন্তা করলাম, আমাদের অনেকগুলো সম্পদ রয়ে গেছে এখানে, ব্যবসা বাণিজ্য রয়ে গেছে, আমরা অসহায় মানবতার জীবনযাপন করছি। এগুলো যখন চিন্তা আসে তখন আমরা আবার ঢাকার রাজপথে নেমে যাই আমরা পুনরায় যাওয়ার জন্য।
আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে দাঁড়াদাঁড়ি করেছি, কিন্তু আমরা অদ্যপতি পর্যন্ত কোনো আশ্বস্ত পাই নেই আমরা আদৌ যেতে পারবো কিনা। জি, আমাদের অনেকবার চেষ্টা করেছি। আপনার কথা মোটামুটি পরিষ্কার। আমরা আবারও আসবো আপনার কাছে যে এই যে 1 বছর যা গেল তাতে কতটুকু আপনাদের আশা পূর্ণ হলো। যেটি বললেন বর্ষপূর্তিতে উদযাপন হয়েছে, সে জায়গাটায় আসবো। আফজাল হোসেন, আপনার কাছে আসি। লন্ডনেও আন্দোলন হয়েছে, যুক্তরাষ্ট্রেও আন্দোলন হয়েছে। এই একটা বছর তো চলে গেল। 1 বছরে নানা ধরনের সংস্কার কার্যক্রম থেকে শুরু করে অনেক কিছু। বিদেশ থেকে বসে আমাদের দেশটাকে কেমন দেখছেন? মানে আমাদের মানে আপনার দেশ অবশ্যই 1 বছরে কতটুকু পূরণ হলো আশা? ধন্যবাদ ডিবিসি নিউজকে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে 1 বছর, গত 5ই আগস্ট 1 বছর পূর্ণ হলো। আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, দীর্ঘ 1.5 শতক এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ যারা মুক্তিকামী মানুষ, প্রত্যেকটি রাজনৈতিক দল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশক আন্দোলন করে গত 24শে জুলাই, 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। দেশের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা এখনো পূরণ হয় নাই। একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছেন। ওনারা 1 বছর পার করেছেন, যা কিছুই করেছেন, দেশের মানুষ, রাজনৈতিক দল সবাই মিলে এখন চাচ্ছে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক। দেশে একটি গণতান্ত্রিক সরকার আসলে দেশের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এর চেয়ে অনেক উন্নত হবে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা দেখছেন দীর্ঘ 1.5 দশক ধরে বহির্বিশ্ব থেকে, এই যুক্তরাজ্যের মাটি থেকে এই মুক্তিকামী মানুষের নেতৃত্ব দিয়েছেন, অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি বারবার বলেছেন এই ফ্যাসিস্টকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা একটি দল যথেষ্ট নয়, একটি দলের মাধ্যমে এই ফ্যাসিস্টকে তাড়ানো যাবে না। দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি নিরলসভাবে এই 1.5 যুগ এই প্রবাসে বসেই কাজ করেছেন। আশা করি ওনার যে আহ্বান, ওনার আহ্বানে দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আহ্বানে সাড়া দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আজ আমরা এই বাংলাদেশকে গড়তে হলে সকল শ্রেণী পেশার মানুষ এবং আমাদের একসাথে হয়ে গড়তে হবে। এই জায়গাটায় আসবো, আলোচনায় আসবো আবার। ডক্টর ওয়াজেদা খান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন। আপনার কাছ থেকে একই প্রশ্ন, 1 বছরের বাংলাদেশ মানে পরিবর্তিত বাংলাদেশ কেমন দেখছেন? ধন্যবাদ মজুমদার জুয়েল। শুভেচ্ছা ডিবিসি নিউজের অগণিত দর্শক শ্রোতাদের, আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের 1 বছর গত 5 আগস্ট পূর্তি হলো। এই অভ্যুত্থানকে নিয়ে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে আশান্বিত হয়েছিলেন, তাদের ভেতর যে স্বপ্নের সৃষ্টি হয়েছিল, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছিলেন যে বাংলাদেশে প্রভূত উন্নতি সাধিত হবে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং উন্নয়ন সব দিকে দেশের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, সে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, সে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছতে পারেনি। তো বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, সেটা হলো প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে। আজ বিশ্বের প্রায় 180টি দেশে 1.5 কোটিরও অধিক বাংলাদেশির বসবাস। এর মধ্যে
সিংহভাগ বাংলাদেশি যারা প্রবাসী তারা বিভিন্ন দেশে খণ্ডকালীন কাজে নিয়োজিত, আর উন্নত কিছু দেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সব দেশে যারা আছেন তারা স্থায়ীভাবে এখানে বসবাস করছেন। এই 1.5 কোটি প্রবাসী প্রতি বছর বাংলাদেশে কম পক্ষে $28 বিলিয়ন পাঠিয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতির যে লাইফলাইন সেটা প্রবাসীদের উপর নির্ভরশীল। প্রবাসী বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশে কমপক্ষে 5 কোটি মানুষ তাদের অর্থে জীবিকা নির্বাহ করছে, তারা তাদের ভরণ পোষণ করছে 5 কোটি মানুষের। দেশের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা সব জায়গায় প্রবাসীরা অবদান রেখে চলেছে। দেশের জিডিপির 6 থেকে 7% এই প্রবাসীদের আয়ের উপর নির্ভরশীল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রবাসীরা গত 36 দিন, জুলাই 36-এ সারা বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলেছিল। সে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ব্রিটেন, যেখানেই বলেন না কেন, যেখানে বিশেষ করে মিডল ইস্টে, আরব আমিরাতে 200 প্রবাসী বাংলাদেশি সে দেশের আইন অমান্য করে এই অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে, মিছিল মিটিং করেছে, স্লোগান দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। এতে 4-5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, প্রায় 57 জনের 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল। অনেকেই বিভিন্ন মেয়াদের সাজায় তারা ভুগেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনে তাদেরকে আমিরাতের যে সুলতান তাদেরকে দেশে পাঠিয়েছেন। এখন যে বিষয়টি আমরা দেখেছি, গত 5 আগস্ট যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে প্রবাসীদের কোনো বিষয়ের উল্লেখ নেই। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। 1.5 কোটি প্রবাসীর কারো কোনো অবদান সেখানে স্বীকার করা হয়নি, তাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এটা দুঃখজনক। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে যে সংস্কার করা হচ্ছে সে সংস্কার কার্যক্রমে প্রবাসীদের দাবি দেওয়া বা তাদের যে অংশগ্রহণ সেটা সেখানে নিশ্চিত করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সেখানে লাইন ধরে তাদের সাথে নেগোশিয়েট করছে বিভিন্ন বিষয়ে, কিন্তু প্রবাসীদের কথা সেখানে বলার কোনো সুযোগ সৃষ্টি করা হয়নি। আমরা বলতে চাই যে প্রবাসীদের এই যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে প্রবাসীদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের যে ভোটাধিকার, তাদের যে ন্যায্য দাবি, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা, প্রবাসে যারা আছেন, বিশেষ করে বাংলাদেশে আজকে প্রবাসীরা যখন দেশে যায় তারা নানাবিধ ভোগান্তির শিকার হন। প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চায় কিন্তু নিরাপত্তা নেই, বিনিয়োগের জন্য যে সংশ্লিষ্ট নিরাপত্তা যে সুযোগ সেটা সেখানে নেই। এছাড়া ভোটাধিকারের বিষয়টা এখন সরকার বলেছে যে এই সরকার তাদেরকে আগামী নির্বাচনের আগেই ভোটাধিকার দিবে। শুধু ভোটাধিকার নয়, প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশের উন্নয়ন অগ্রগতিতে অংশগ্রহণ করতে পারে, দেশ পরিচালনার ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে, সেজন্য তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এটা বিশ্বের বিভিন্ন দেশে হয়, ভারতে হয়, অন্যান্য দেশে হয়। এছাড়া যারা স্কিল দক্ষ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন দেশে আছেন তাদেরকে বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্বের সুযোগ দিতে হবে। আমি এই জায়গাটা একটু থামাবো আপনাকে, ডক্টর ওয়াজেদ খান। যে বললেন না প্রবাসীদের কোনো কথা রাখা হয়নি সংস্কার কার্যক্রম থেকে শুরু করে ঘোষণাপত্রে কোথাও, তো এই কাজগুলো তো প্রবাসীরাই করছে। এখন আমরা যা দেখছি সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট তিনি প্রবাসী, মানে আপনাদের সম্ভবত বন্ধুও হবে। তারপরে যিনি প্রধান সমন্বয়কারী তিনিও প্রবাসী, আমেরিকা প্রবাসী। তারপরেও তাদের মধ্যে এই জিনিসটা কাজ করলো না কেন? এই জায়গাটা আমি আলোচনায় আসতে চাই। একটা বিরতি নিয়ে আসি, তিনজনের কাছে আসবো, কারণ আমার প্রশ্নগুলো খুব সহজ, উত্তরটা একটু সহজভাবেই আপনার কাছে জানতে চাই যে কেন হলো না? এত আশা, এত আকাঙ্ক্ষা নিয়ে এরকম বিপ্লব সংগঠিত হলো, এরকম দণ্ড প্রতাপশালী একজন প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, তারপরেও দেশটা সেই রকম সফলতার জায়গায় 1 বছরে আমরা যেতে পারলাম না কেন? একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। এ পর্যায়ে প্রবাসে জুলাই আন্দোলন এবং এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে
জানিয়ে দিই। গেল বছরের জুলাইয়ে নির্বিচার গুলিতে ঝরা ছাত্র জনতার রক্তের উত্তাপ ছাড়িয়ে যায় দেশের সীমারেখা। আন্দোলনে সামিল হন প্রবাসীরাও। তৎকালীন সরকারের জন্য বড় ধাক্কা হয়ে আসে রেমিটেন্স শাটডাউনে। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজপথে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হয়ে সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। প্রবাসীদের অভিযোগ, বারবার যোগাযোগ করা সত্ত্বেও বন্দীদের ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে ইউএই থেকে ৫৭ জন প্রবাসীকে ফিরিয়ে আনা হয় দেশে। এরপর কয়েক ধাপে আরও ১৩২ জন ফিরে আসেন, তবে এখনও কারাভোগ করছেন ২৬ জন। অনিশ্চিত নিয়তিকে উপেক্ষা করেও যারা ঝুঁকি নিয়ে সেই দিন আন্দোলনে নেমেছিলেন তাদের আক্ষেপ আছে স্বীকৃতি নিয়েও। তাদের প্রত্যাশা, অন্তত স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। এবং সবশেষে জানাই, জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন দেশে একযোগে আন্দোলন গড়ে তোলা প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি চেয়েছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মানবাধিকার জোট, গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস। এই ছিল মোটামুটি যতটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। অতিথিদের সঙ্গে আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পাওয়া প্রবাসী ফরিদ আহমেদ শাহীন, আছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডক্টর ওয়াজেদ এ খান, এবং আছেন যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন। আপনাদের তিনজনকে আবারও স্বাগত। আফজার হোসেন, যে কথাটি রেখে গিয়েছিলাম বিরতিতে যাবার আগে, যে কেন পারলাম না কাঙ্ক্ষিত একটা জায়গায় যেতে ১ বছরের মধ্যে, সেই প্রশ্নের উত্তর আসলে আমরা পেতে হলে আরো সময়, হয়তো সময়ই বলে দেবে কেন পারলাম না। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যেভাবে দলীয়করণ করে রেখে গিয়েছিল, আমরা ভেবেছিলাম এই প্রতিষ্ঠানগুলোকে এই ইন্টারিম সরকার একটা জায়গায় নিয়ে আসবে। 1 বছর পার হয়ে গেছে, আপনারা দেখেছেন যে সংস্কারের নামে যে সময় ক্ষেপণ করা হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কারও হয়নি। এবং নির্বাচনের জন্য আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার এই সরকারকে দাবি করে আসছে এই সরকার, দাবি করে, যেমন বিগত 15 বছর স্বৈরাচার শেখ হাসিনাকে একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য দেশের মানুষ, কাঙ্ক্ষিত নির্বাচন যে শেখ হাসিনার কাছ থেকে মানুষ আশা করেছিল, আশা করতে পারে নাই। আজ 1 বছর পার হয়ে গেল, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদি ইলেকশন হয়ে যায় তাহলে এই যে যতটুকু অপ্রত্যাশিত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই, আশা করি এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এটাই আমি বিশ্বাস করি। এই সরকার ক্ষমতায় আসার পর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করেছেন এবং এখনো তিনি সকল দল মত সবাইকে সাথে নিয়ে সরকারকে সহযোগিতা করে যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয় এবং এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং প্রবাসীদের যে আশা আকাঙ্ক্ষা সবই পূরণ হবে, এটাই আমাদের বিশ্বাস। ডক্টর ওয়াজেদ খান, এখন যদি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তাহলেই মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাবে বলে আপনার মনে হয়? অবশ্যই না, কারণ আমরা দেখেছি এই সরকারগুলো, রাজনৈতিক দলের সরকারগুলো বিগত 53 বছর বাংলাদেশ পরিচালনা করেছে। আমরা
যদি এই নির্বাচনই যদি সব সমস্যার সমাধান করতে পারত, তাহলে বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুখময়, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক, মানবাধিকারের দেশে পরিণত হতো। সেটা হয়নি, দুঃখজনক হলো সত্য। এখন দেখেন, প্রবাসীদের ব্যাপারে একটা কথা এখানে বলি যে আজকে বিএনপির 31 দফা কিংবা জামাতের 41 দফা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে দফা, এই দফাগুলোর মধ্যে ক্ষমতায় যাওয়ার শুধু দাবি দেওয়া আছে। একটা এজেন্ডার মধ্যেও প্রবাসীদের কোনো ইস্যু বা অভিবাসন নীতি সম্পর্কে কোনো উল্লেখ নেই। এটা দুঃখজনক। আজকে আপনি যেটা বললেন যে আজকে যারা জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন তারাও বাইরে থেকে গিয়েছে, তাদের ইচ্ছা হয়তো ছিল, আমি ব্যক্তিগতভাবেও কথা বলেছি তাদের সাথে দেশে গিয়ে, তো এখানে যে সমস্যাটা সেটা হলো রাজনৈতিক চাপ। তারা যারা গিয়েছেন, যারা কথা বলতে চেয়েছেন, তাদেরকে বলা হচ্ছে তারা বিদেশি, তারা ভাড়াটে বাংলাদেশে। অত্যন্ত এটা লজ্জাস্কর কথা। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের নাগরিক জন্মগতভাবে, তারা কেন ভাড়াটে হবে, তারা কেন বিদেশি হবে? এই ধরনের কথা যখন রাজনৈতিক ব্যক্তিরা বলে, এটা একজনকে নয়, এটা 1.5 কোটি প্রবাসীর গায়ে লাগে। এটা দুঃখজনক। এই যে বিষয়গুলো, তাদের এই দাবি দেওয়াগুলো, রাজনৈতিক দাবি দেওয়ার কাছে প্রবাসীদের দাবি দেওয়া, তাদের সুখ দুঃখের কথাগুলো চাপা পড়ে গেছে। এখন দেখেন, যে ইস্যু নিয়ে ছিল যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, রাজনৈতিক সংস্কার হবে, বিভিন্ন পর্যায়ে সংস্কার হবে, এখন দেখা যাচ্ছে যে সেই সংস্কার কোনোটাই কার্যকরভাবে হচ্ছে না। বিভিন্ন ধরনের চাপ, যারা রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতিনিধিত্ব করে, যারা কোনো ভোটে নির্বাচিত হয়নি, তারা আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 1-2 জন লোক, পেট সর্বস্ব রাজনৈতিক দল, তারা বার্গেনিং করতেছে, সেখানে তর্ক বিতর্ক করতেছে। আর যে দেশে 17 কোটি লোক, 18 কোটি লোক, তারা কি তাদের প্রতিনিধিত্ব করে? তারা কি তাদেরকে ভোট দিয়ে সেখানে পাঠিয়েছে? আলোচনা করার সব রাজনৈতিক দল তো বলে তারা জনগণের প্রতিনিধিত্ব করে, তারা তাদের মানে জনগণের পক্ষে কথা বলে, তাদের সঙ্গে জনগণ আছে, সবাই তো তাই বলে। জি না, এটা যখন আপনি বলবেন যে অমুককে সরাতে হবে, তখন তারা বলে যে এটা আমরা করতে পারবো না, এটা জনগণকে করতে হবে। তাহলে জনগণ কারা আর রাজনৈতিক দল কারা? এখানে তো এই বিষয়গুলো তো ক্লিয়ার করতে হবে। এগুলো ক্লিয়ার না হওয়ার কারণেই আজকে সবকিছু চাপা পড়ে যাচ্ছে। যে ভাই ব্যবসা ফেলে শাহিন সাহেব চলে এসছেন আরব আমিরাত থেকে, তাদের কি হবে? তার যে আত্মীয় স্বজন, তিনি যাদেরকে ভরণ পোষণ করেন, তার যে সারা জীবনের পরিশ্রম, এগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে কোনো কথা নাই। জি, সে জায়গাটায় মানে ফরিদ আহমেদ শাহিন, সে জায়গাটায় আসলে 1টা বছর তো হয়ে গেল আপনার এই অবস্থা। এর মধ্যে আপনি বললেন যে আপনারা রাস্তায় নেমেছেন, বিভিন্ন সময় আমরা সংবাদ প্রচারও করেছি, কিন্তু এই উদ্যোগটা মানে আপনি তো যাবজ্জীবন সাজা পেয়ে গেছিলেন, সেখান থেকে ডক্টর ইউনূস মাধ্যমেই আপনি মুক্তি পেলেন, কিন্তু পরে এই ভরণ পোষণের দায়িত্বটা বা তাদের সঙ্গে যে কথাবার্তা বলে আপনাদের মানে আমার যেটুকু ধারণা, আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, যে আপনারা ওই স্বীকৃতির চেয়ে নিজের জীবনযাপনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সম্ভবত কাজে ফিরতে চান, সেই উদ্যোগটাও তো সরকার নিতে পারলো না। থ্যাংক ইউ জুয়েল ভাই। আমি আপনাকে একটু সময় নিচ্ছি। আমি 3টা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হলো আন্দোলন, জেল, দেশে ফিরে আসা। আন্দোলনটা হলো যখন 14 তারিখ বাংলাদেশে মানুষ ঘরের মধ্যে নিরাপদ, বারান্দায় নিরাপদ ছিল না, সবাই নিরাপদ ছিল না, তখন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি মিডল ইস্ট। না, আন্দোলনের বিষয়টা মোটামুটি আমরা জানি। আমরা একটু সামনের দিকে তাকাই, যে পরবর্তীতে আপনাদের ফিরে যাওয়া, আপনাদের মানে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য এগুলো করার জন্য সরকার আবার ফিরিয়ে পাঠানোর জন্য কোনো উদ্যোগ নিতে পারলো না কেন? সরকার আমাদেরকে 2 তারিখ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ মাতৃভাষা ইনস্টিটিউট আমাদেরকে তারা একটি সম্বর্ধনা দিয়েছে। ওই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী উপদেষ্টা ছিল, ডক্টর আসিফ নজরুল স্যার ছিল। উনি আমাদেরকে আশ্বস্ত করলো যে আমাদেরকে ফিরে নেওয়ার জন্য ওনারা গত জানুয়ারি মাসে দুবাই অ্যাম্বাসেডারের মাধ্যমে এবং বৈদেশিক সরকার কাছে তারা একটি স্মারকলিপি প্রয়াস করছে এবং আমাদের লিস্ট দিয়ে দিচ্ছে এই লোকগুলা, যেটা পুনরায় গিয়ে তাদের কর্মস্থান এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। আমরা
এই আশা নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি, এবং আমরা সেটা মনে হয় না এটা সম্ভব হবে, কারণ এই গভর্নমেন্টের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। দীর্ঘদিন ধরে আমরা আশ্বস্ত ছিলাম হয়তো আমরা ফিরে যাব, আমাদের পুরোনো কর্মস্থলে যাব, বা আমরা পাবো। এই সরকারটা প্রথম 2 মাস জনগণের সরকার ছিল, জনগণের কথা বলছে, আমাদের কথা বলছে, দেশবাসীর কথা বলছে। 2 মাস পর থেকে এই সরকার আর জনগণের সরকার না। আমরা যখন মন্ত্রণালয়ে যাই, বিভিন্ন মন্ত্রণালয়ে যাই, আমাদেরকে বলে তোমরা আন্দোলন কেন করছো, তোমাকে কে বলছে, এগুলা কেন করতেছো, যে আমাদের না, ওই থেকে গেলে ওই জায়গায় যাও। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে আমাদেরকে ঘুরাচ্ছে পদ্মপতি পর্যন্ত। তার প্রতিবাদে আমরা ঢাকা শহরে প্রায় 3-4 বার আমরা যমুনার উদ্দেশ্যে অভিমুখে যাত্রা করছি, কিন্তু পুলিশের কারণে আমরা যেতে পারি নাই। সর্বশেষ আমার আশ্বস্তল ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করব, উনি আমাদেরকে একটু আশ্বস্ত করবেন, কিন্তু পথের মধ্যে প্রশাসনের কারণে, কিছু কুচক্রিম হলের কারণে আমরা প্রফেসর ইউনূস স্যারের সাথে দেখা করতে পারিনি। আমরা একবার নিয়ে গেছি আমাদেরকে, আমরা 5 জন প্রতিনিধি গিয়েছিলাম। নেওয়ার পরে ওনার চেম্বারে ওনার PS 1 না 2 আমাদেরকে আশ্বস্ত করলো, 4 বাইরে চলে যাচ্ছে, 4-এর সাথে আপনাদের সব দাবি দাবা আমরা পৌঁছে দিব, আমরা আন্দোলনটা স্থগিত করেন। আমরা অতি শীঘ্র আপনাদেরকে আপনাদের যে দাবি দাবাগুলো, নো এন্ট্রি, বা আমাদের এখনো 26 জন জেলে আছে, জি, লোক বন্দী আছে, এখন আমাদের এই মামলায় এখনো দরপাকা চলমান, এই দাবিগুলা আমরা দেওয়ার জন্য, আমরা ফিরে যাওয়ার জন্য, কর্মস্থলে যাওয়ার জন্য, দেশে ব্রুসেলের মাধ্যমে যারা যে যোগ্যতা অনুসারে আমাদেরকে বিভিন্ন দেশে প্রেরণ করার জন্য আমরা সরকারের দ্বারে করতেছি। এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই। যে আশায় আমরা দেশের জন্য শহীদ হয়েছি, মনে করেন আমি, শাহিন, আমার সাথে যারা ছিল, আমরা তো মনে করেন মৃত্যুবরণ, দেশের জন্য আমরা সবকিছু ত্যাগ করেছি। আমাদের মতো তো কেউ করে নাই, বাংলাদেশে কেউ করে নাই, কোন নেতা তার ক্ষতিগ্রস্ত হয় না, জেল কাটছে, যেহেতু আমরা করছি। কিন্তু অর্থনৈতিকভাবে আমরা মৃত্যুবরণ করেছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, সব জায়গায় একদম একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে আসি, তারপর আবার আলোচনা যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার। আমার সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ফরিদ আহমেদ শাহিন, ডক্টর ওয়াজেদ এ খান এবং আফজার হোসেন। 3 জনকে আবারও স্বাগত জানাই। আফজার হোসেন, এই যখন পরিস্থিতি, আগামী 6 মাস তো আরও এই সরকার আছে, তার মানে এই 6 মাসেও যে ফরিদ আহমেদ শাহিনদের সমস্যা বা প্রবাসীদের সমস্যা, এগুলো সমাধান হওয়ার সম্ভাবনা খুব কি দেখেন আপনি? না, আমার শাহিন ভাই যেটুকু বললেন, উনি তো প্র্যাকটিক্যালি এমন কোনো জায়গা বাকি নেই। আর উনি যে মন্ত্রণালয়ে গেছেন, মন্ত্রণালয়ে গিয়ে উনি ওনাদের যে বিহেভ উনি বললেন, সেটা তো সেই আমি একটু আগে যেটা বলে গেছি, যে শুধু ফেসিস্ট দেশ থেকে পালিয়ে গেছে। বিগত 15 বছরে যে সেট আপ করেছিল একের A to Z, সব জায়গায় পরিবর্তন এখনো আসে নাই। আমার মনে হয় এই অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করেছে, চেষ্টা করেও এই ধরনের সমস্যার সমাধান কিছুই করতে পারছে না। তারা যে সময় নিয়েছে, 1 বছর সময় যাওয়ার পরেও দেশের কাঙ্ক্ষিত কোনো সেক্টরেই কোন রকম পরিবর্তন করতে পারে না। তার মানে আপনি বলছেন যে তাদের ইচ্ছা আছে, কিন্তু যে সেট আপ করে দিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার, সে কারণে তারা কোনো রকম সফলতা অর্জন করতে পারছে না, তাই কি ডক্টর ওয়াজেদ খান? মানে শুধু সেট আপের কারণেই সাফল্য পাওয়া যাচ্ছে না, উদ্যোগটাও কি আপনি খুব ভালো দেখতে পান? না, বিষয়টা ঠিক সেরকম না। সেট আপ তো আছে, সব জায়গায় আছে। এই সরকার অত্যন্ত দুর্বল সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে উপদেষ্টা নেওয়া হয়েছে বা বিভিন্ন পর্যায়ে যাদেরকে সহযোগিতা করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অনেকেই অনভিজ্ঞ, দক্ষতা নেই, তাদের রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। রাষ্ট্রের সাথে রাজনীতি ওতপ্রোতভাবে সম্পর্কিত।
তারা যদি ন্যূনতম কোনো রাজনীতি না বুঝে, মানুষের মন না বুঝে, মানুষের পালস না ধরতে পারে, তাহলে তারা কি করে এই সরকার পরিচালনা করবে? তারা কি করে আমলাদেরকে করবে, কাজে লাগাবে? তারা কি করে পুলিশকে কাজে লাগাবে? একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি শক্ত করে কোনো কথা বলতে পারেন না। তিনি কি করে, তারা কি করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবে? পুলিশকে নির্দেশ দিবে, অন্যদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। এই যে বিষয়গুলো এবং অফিসিয়াল যে কাজগুলো, এখন সরকার একটা শাখের করাতে পরিণত হয়েছে। একদিকে আমলাতান্ত্রিক জটিলতা, আরেকদিকে রাজনৈতিক দলগুলোর চাপ, বিভিন্ন কারণে সরকারের সদিচ্ছা থাকলেও তারা সেটা করতে পারছে না, এবং তাদের ভেতর যে দুর্বলতা সেটা তো আছে। এখন এই সব বিষয়গুলোকে যদি মোকাবেলা করতে হয় এই সরকারকে, এখনো সময় আছে, 6 মাস সময় নির্বাচনের আগে আছে। দক্ষ, অভিজ্ঞ এবং যদি উপদেষ্টা নিয়ে নতুন করে একটা ক্যাবিনেট ডক্টর মোহাম্মদ ইউনূস ফর্ম করেন এবং নতুন উদ্যোগে কাজ করেন, যারা ভুক্তভোগী বিভিন্নভাবে, যারা সরকারের কাছে পৌঁছতে পারছে না, এখন আগের যে আমলাতান্ত্রিক জটিলতা ছিল এখনো সেই জটিলতায় রয়ে গেছে। এই শাহিন সাহেবরা যে পৌঁছতে পারছে না, তাদের দাবি দেওয়ার কথা বলতে পারছে না, এই বিষয়টা সব জায়গায় তারা কোন দিকে রক্ষা করবে? এই পর্যন্ত গত 1 বছরে 200-র উপরে আন্দোলন হয়েছে, ব্যারিকেড দিয়েছে, রাস্তাঘাট বন্ধ করেছে, আন্দোলনের ধুম পড়ে গেছে সারা দেশে। একটা অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিনের জন্য এসছে, তারা একটা সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। 15 বছরের 16 বছরের যত দাবি দেওয়া, যত অভিযোগ, সব অভিযোগ নিয়ে তাদের সামনে আসছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে কিন্তু তাদেরকে বলছে না যে তোমরা এখন এইসব আন্দোলন করো না, নির্বাচন হলে আমরা, যদি নির্বাচিত সরকার আসে আমরা এগুলো সমাধান করব, এগুলো এই কথা কিন্তু বলছে। তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে উস্কে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এগুলো করে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এই সব কারণে নানামুখী চাপে সরকার ইচ্ছা থাকলেও অনেক কাজ করতে পারছে না। এখন সবাইকে সহযোগী মনোভাব নিয়ে আসতে হবে। এ দেশ আমাদের, এদেশ আপনার, এদেশ সবার। এই দেশের যে আকাঙ্ক্ষা, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, সাম্য থাকবে, মানুষে মানুষে বিভেদ থাকবে না, বৈষম্যহীন সমাজ থাকবে। যে বৈষম্যকে ভিত্তি করে গত জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আজ যে কারণেই হোক এই সরকার এবং জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল তার থেকে দূরে সরে গেছে। তারা শুধু ক্ষমতা কেন্দ্রিক একটা যে তাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া তারা ব্যক্ত করছে, সবাই ব্যস্ত হয়ে পড়েছে কবে কখন নির্বাচন হবে, তারা কিভাবে ক্ষমতায় যাবেন। জি, ফরিদ আহমেদ শাহীন, সে জায়গাটায় যেহেতু আপনারা 1 বছর ধরে অনেক চেষ্টা করেছেন এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের কাছে দাবি দেওয়াগুলো পৌঁছানো গেছে কিনা জানি না, সমাধান তো হয়নি। সেক্ষেত্রে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এটি একটা সমাধান হতে পারে বলে কি আপনারা মনে হয়? আপনার আমাকে বলছেন না, ফরিদ আহমেদ শাহীন। থ্যাংক ইউ জুয়েল ভাই। আমি আর একটা প্রশ্ন বলে আমার কথাটা শেষ করতে পারি নাই। পেসিস এখনো মন্ত্রণালয়ে আছে, আমি কিভাবে বলি। 7 তারিখ 7 আগস্ট আমরা গেলাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমার দাবি দেবো নেওয়ার জন্য। উনি মন্ত্রী মহোদয় ছিলেন না, ছিলেন ওনার পিএস নাকি পিএস সচিব ছিল। উনি আমাদেরকে বললো, ওনার বয়স রেকর্ডটা আমি নিয়েছি, আমি আপনাকে দিব। উনি বললো যে শেখ হাসিনা আবার ফিরিয়ে আসবে, তোমরা কেন আন্দোলন করলা? শেখ হাসিনা যদি ফিরিয়ে আসে তোমাদের কোনো ছাড়বে না। একজন সচিব হয়ে যদি মন্ত্রণালয়ে থাকি, যদি আমাদেরকে ভয় দেখায় শেখ হাসিনা আবার ফিরিয়ে আসবে, তো তোমাদের কি হবে? এই কল রেকর্ডটা আমার কাছে আছে, প্রয়োজন আমি আপনাকে দেব। দুঃখের বিষয়, দেখেন দেশের জন্য আমরা আন্দোলন করলাম, এখন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় বিশেষ বসে আছে। আমার দাবি এবং আপনার মাধ্যমে দেশবাসীর কাছে এই দোষদেরকে এখন মুক্ত করুক। মুক্ত না করলে আমাদের এই বাংলাদেশ আমরা কখনো সোনার বাংলাদেশ করতে পারবো না। যদি এদেরকে যদি চিহ্নিত না করা যায়, যে সরকারও আসুক, দেশ কিন্তু বেসিসের কাদায় চলবে। আমার অনুরোধ হলো দেশবাসীর কাছে আপনার মাধ্যমে,
আগে যে সরকার আসুক আগামীতে এদেরকে চিহ্নিত করতে হবে, যারা জাতির সাথে গাদ্দারি করছে, দেশের সাথে গাদ্দারি করছে, তাদেরকে চিহ্নিত করা হোক। না হলে দেশ কখনো সফল হবে না। আমরা যে আন্দোলন করছি, আমরা জেল খেটেছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তার সুফল কিন্তু আমরা পাবো না। জি, একদম পরিষ্কার। ফরিদ আহমেদ শাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আফজাল হোসেন, অনেক ধন্যবাদ। ডক্টর ওয়াজেদ খান, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যে আমাদের জানতে হবে, আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।